হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, আর ঘড়িতে এখন সকালই 8টা মতো বাজে। মেয়ে দিকে স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, আর 1-2 মিনিটের মধ্যেই ও ঘর থেকে বেরিয়ে পড়বে। আর এখানে এখনও বাইরে যে পরিমাণ ঠান্ডা চলছে, তাতে মাথা থেকে পা পর্যন্ত মোটামুটি 8-10টা জামা কাপড়ের লেয়ার দিয়ে না মুড়ে বেরোলে বাইরের ঠান্ডাটার সাথে যুদ্ধ করে রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়ানো একদমই সম্ভব নয়। এখানে এই শীতের সময়টাতে ঘর থেকে বেরোনোর আগের কিছুটা মুহূর্ত যেন সে এক অন্য রকমেরই যুদ্ধ। ঘর থেকে বেরোনোর আগে 8-10 মিনিট মতো এক্সট্রা সময় যেন এতগুলো জামা কাপড় গায়ে চাপাতে গিয়েই চলে যায়। আর এ যেন এক বিরক্তিকর একটা কাজই বলতে পারেন। তবু উপায় নেই, হাড় কাঁপানো শীতের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এটা তো করতেই লাগে। সাবধানে যাবি, আর অল দ্য বেস্ট। ভালো করে এক্সাম দিবি, মাথা ঠান্ডা রেখে সুন্দর করে লিখবি। ভাই চলুন, মেয়েদিকে এলিভেটরের ভেতরে ঢুকে পড়েছে, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরাও এখন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকি গিয়ে আজ ঘরে গিয়ে বেশ অনেক কটা কাজ সারতে হবে। ব্রেকফাস্টটা সারা হয়ে গেলেই একদম কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে। ঢুকে পড়েছি ঘরের ভেতরে। চলুন এখন আগে রান্নাঘরটার দিকে যাই, ব্রেকফাস্টটা আগে একটু করে নিই। এই যে মেয়ের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য আজ সকালে বানিয়েছিলাম একটু নুডলস, সেটাই এখনও কড়াইতে বেশ কিছুটা রয়েছে। একটু আগেই বানিয়েছি তো, তাই দেখুন নুডলসটা দিয়ে এখনও কীরকম গরম ধোঁয়া বেরোচ্ছে। ভাবছি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেও আজ সকালে এই নুডলসটাই অল্প একটু করে একটু খেয়ে নেব। শীতের সকালে মাঝে মধ্যে এরকম গরম গরম নুডলস খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলুন? আবার সকাল সকাল আমাদের এই নুডলস খাওয়া দেখে আপনারা কিন্তু এটা একদমই ভাববেন না যে কেন এরকম আনহেলদি একটা খাবার সকালবেলাতেই আমরা খাচ্ছি। আসলে আমি এই নুডলসটা কিন্তু অতটাও আনহেলদি ওয়েতে বানাইনি, জানেন তো। নুডলসটাতে 3টে গাজর আর 3টে ক্যাপসিকাম ফুড প্রসেসরের মধ্যে দিয়ে একদম ফাইনলি চপ করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। নুডলসটা দেখে বোঝারই উপায় নেই যে এর মধ্যে এতগুলো গাজর আর ক্যাপসিকাম দেয়া রয়েছে। আসলে আমি আমার মেয়েকে কিছুতেই গাজর ক্যাপসিকাম এই সবজিগুলো খাওয়াতে পারি না, তাই আজকাল আমি যখনই এরকম নুডলস বা পাস্তা বানাই, ওগুলোর মধ্যে আমি গাজর আর ক্যাপসিকামগুলো একদম ফাইনলি চপ করে অ্যাড করে দিই। খাবার সময় ওগুলো দেখতেও পারে না, ওর মুখেও পড়ে না, আর ও টেরও পায় না যে ওর নুডলস বা পাস্তাটার মধ্যে গাজর ক্যাপসিকাম বেশ ভালো মতো মিক্স করা রয়েছে। চলুন আমি এখন আমার এই ব্রেকফাস্টটা করার সাথে সাথে সারাদিনের কাজের থেকে একটু ব্রেকও নিয়ে নিই, কারণ তারপর তো আবারও আমাকে এই রান্নাঘরে এসে হাতাখুন্তি নিয়ে লেগে পড়তে হবে। ঘড়িতে এখন সকাল 9:30 মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, আর আমি এদিকে রান্নাঘরে এসে হাতা খুন্তিয়ে কড়াই নিয়ে কাজে নেমে পড়েছি। আজ সকাল সকালই রান্না করছি একটু পায়েস। আসলে আজ আমার মেয়ের জন্মদিন, সেই কারণে না আজ মেয়েটাকে আমার একদমই স্কুলে পাঠানোর ইচ্ছে ছিল না, জানেন তো। কিন্তু উপায়ও ছিল না, উইকডেতে জন্মদিনটা পড়াতে স্কুলে ওকে যেতেই হয়েছে। একে তো এখন এই উঁচু ক্লাসে উঠে পড়ার জন্য না ও একদমই একদিনের জন্য কোনোভাবে ওর স্কুল মিস করতে চায় না। আর তার উপরে তো আজ আবার ওর ফার্স্ট সেমিস্টারের একটা এক্সাম আছে, সেই কারণে তো আজ আরোই ওকে কোনোভাবে ওর স্কুল মিস করানো যেত না। বেচারিকে সেই জন্য আরও আজ এই জন্মদিনের দিনে ব্যাগপত্র গুছিয়ে সকাল সকাল স্কুলের জন্য রওনা দিতে হয়েছে। কাজু কিশমিশ দিয়ে পায়েসটা এদিকে আমার রান্না করা হয়ে গেছে। ভাবছি বাকি রান্না বসানোর আগে চট করে গিয়ে স্নানটা একটু সেরে আসি। এমনিতেই পায়েস রান্না করতে গিয়ে এইদিকে 1 ঘন্টা মতো সময় চলে গেছে।
অবশ্য কিছু করারও নেই, বাঙালি হয়ে মেয়ের জন্মদিনের দিন একটু পায়েস রান্না করবো না, সেটা কি হতে পারে? কিন্তু ঘড়ির কাঁটাটা আজ যেন ওইদিকে একটু বেশি হুড়হুড় করে এগিয়ে চলেছে, জানেন তো। ঘড়িতে এখন প্রায় 11:15 মতো বাজতে যায়। বাকি রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নানে ঢুকতে গেলে আজ অনেকটাই বেলা হয়ে যাবে। তার থেকে ভালো আগে ভাগে এই ফাঁকেই এখন গিয়ে স্নানটা একটু সেরে আসি বরং। স্নান করতেই যাচ্ছিলাম, হঠাৎ করে নজরটা গিয়ে পড়ল মেয়ের ঘরটার দিকে। সকাল থেকে রান্নাঘর আর এদিক ওদিকের নানান কাজ সারতে গিয়ে মাথা থেকেই বেরিয়ে গেছিল যে আজ ওর ঘরের বিছানাটা তো পরিষ্কারই করা হয়নি। তাই স্নানে যাওয়ার আগে ওর বেডরুমটাতে এসে ওর বিছানাটাকেই একটু গোছাচ্ছিলাম। বিছানাটা গোছানো হয়ে গেছে, কিন্তু ঘরের জানলাটা দিয়ে বাইরেটাতে তাকাতেই হঠাৎ করে দেখি বাইরেটাতে এরকম হালকা হালকা বরফ পড়া শুরু হয়েছে। মাঝে মধ্যে এরকম ঝিরিঝিরি ধারায় বরফ পড়া দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলুন? তাই আমিও কিছুক্ষণের জন্য জানলার সামনেটাতে দাঁড়িয়ে পড়েছি এই তুলোর মতো ভেসে বেড়ানো বরফগুলো দেখতে। আর আমাদের এই বিল্ডিংয়ের নিচটাতে দেখেছেন, যেই একটুখানি বরফ পড়া শুরু হয়েছে অমনিতেই বিল্ডিং ম্যানেজমেন্টের স্টাফরা সব নেমে পড়েছে চারপাশে সল্ট ছড়ানোর জন্য। আসলে বরফ পড়ার সাথে সাথে যদি চারপাশে এরকম সল্ট ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পরে কিন্তু সেগুলো শক্ত বরফে পরিণত হওয়ার আগেই বেশ কিছুটা গলে যায়। সেই কারণেই আগে ভাগেই এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়। আর এই তুলতুলে বরফগুলো যদি পরবর্তী সময়ে শক্ত বরফে পরিণত হয়ে যায়, তখন কিন্তু ওগুলোকে গলানো বেশ কিছুটা কষ্টসাধ্য ব্যাপারই হয়ে দাঁড়ায়। তবে আজকের ওয়েদার ফোরকাস্টে কিন্তু কোনো রকম কোনো স্নোফল হওয়ার কথাই ছিল না, জানেন তো। কি জানি কোথা থেকে আবার এত স্নোফল শুরু হয়ে গেল। তবে এই মুহূর্তে বাইরের ওয়েদারটা আমার অতটাও চিন্তার বিষয় নয়, এসব তো আমাদের রোজকার ব্যাপার। কিন্তু এখন আমার চিন্তাটা হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে, জানেন তো। মেয়েটার তো আজ এক্সাম, তাও আবার আজ যেরকম সেরকম কোনো পরীক্ষা নয়, জানেন তো। আজ ওর অঙ্ক পরীক্ষা। বেচারি গত 2 দিন ধরেই ওর এই অঙ্ক পরীক্ষাটা নিয়ে বেশ একটু চিন্তায় ছিল। আর ওর টেনশন দেখে আমিও বেশ একটু চিন্তার মধ্যেই ছিলাম। যদিও ওকে সেটা আমি একদমই বুঝতে দিইনি, উল্টে যতটা পেরেছি ওকে অনেক কিছু বুঝিয়েছি, সাহস জুগিয়েছি, যতটা পেরেছি ওকে সাহায্যও করেছি। তবে মিথ্যা কথা বলবো না, ছোটবেলায় কিন্তু ওর মতো হাল আমারও হতো, জানেন তো। ঠিক ওই অঙ্ক পরীক্ষাটার আগেই যেন গায়ে জ্বর চলে আসতো। আর ওই টেনশন নামক ছোট্ট শব্দটার যথার্থ অর্থ আর অনুভূতিটাও যেন ঠিক সেই সময়টাতেই আমি বুঝতে পারতাম। ওরে বাবা, সে কি টেনশন! তাই আজ যখন আমি আমার মেয়েকেও সেরকম একটা ফেস দিয়ে যেতে দেখি, বিশ্বাস করুন আমার চোখের সামনেটাতে আমার ছোটোবেলার সেই ছোট ছোট মুহূর্তগুলো যেন জল জল করে ভেসে ওঠে। তো সেই কারণেই আজ সকাল থেকেই নানান কাজ করছি তো ঠিকই, কিন্তু তার মাঝে থেকে থেকেই কিন্তু শুধু ওই একটা চিন্তাই মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে মেয়েটা জানি ওখানে কীরকম কি পরীক্ষা দিচ্ছে। তবে ওকে আমি বলে রেখেছি, পরীক্ষা শেষ হলে পরেই যেন ও আমাকে একটা মেসেজ করে জানিয়ে দেয় যে ওর পরীক্ষাটা কেমন কি হয়েছে। যাই হোক, চলুন বাকি গল্প আপনাদের সাথে আবার পরে হবে। এখন আমি গিয়ে আগে স্নানটা একটু সেরে আসি। ঘড়িতে এখন দুপুর প্রায় ওই 12টা 15 মতো বাজতে যায়। এদিকে আমার স্নানটা করা হয়ে গেছে।
ঘড়িতে এখন প্রায় দুপুরই 1টা মতো বাজতে যায়। চুলটা শুকানোর জন্য একটুখানি রোদের মধ্যে বসেছিলাম। এখন আবার ঢুকে পড়লাম রান্নাঘরটাতে। আজকে একটুখানি বিরিয়ানি বানাবো। তারই সব জোগাড়জান্তি মানে বেশ কিছু উপকরণ এখানে হাতের সামনেটাতে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। বিরিয়ানিটাতে অল্প একটু তেঁতুল গোলা জল দেব, তার জন্য তেঁতুলটা বার করে রেখে দিয়েছি। কয়েকটা ডিমও দেব, তাই ডিম সেদ্ধ করেও রেখে দিয়েছি। বিরিয়ানির চালটাও এদিকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে বিরিয়ানির চিকেনটাকে যে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে ম্যারিনেট করব, সে সমস্ত মশলাপাতিগুলোও এই বোলটার মধ্যে মানে চিকেনের ওপরে দিয়ে রেখে দিয়েছি। তবে মশলাপাতিগুলোর সাথে চিকেনটাকে কিন্তু এখনও মাখানো হয়নি। চলুন চিকেনটাকে মশলাপাতিগুলো দিয়ে ম্যারিনেট করতে করতে আপনাদেরকে একটু বলে দিই এখানে আমি কি কি মশলাপাতির ব্যবহার করেছি। তো বিরিয়ানির চিকেনটাকে আমি 4 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতো বিরিয়ানি মশলা, 4 চামচ সর্ষের তেল, 4 চামচ মতো টক দই, বেশ কিছুটা কুচনো ধনে পাতা আর বেরেস্তা দিয়ে ভালো মতো মাখিয়ে প্রায় ওই 40-45 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আসলে আমি আমার মেয়েকে গতকাল রাতেই জিজ্ঞাসা করেছিলাম, কিরে কাল তো তোর জন্মদিন, কাল কী খাবি বল, সেটাই আমি তোর জন্য কাল রান্না করে রাখবো। এমনকি স্কুলের লাঞ্চ বক্সও কাল কী নিয়ে যাবি সেটাও তুই আমাকে এখনই বলে দে। আর সেটা শোনা মাত্রই ও আমাকে যে উত্তর বা রিপ্লাইটা দিয়েছিল সেটা কিন্তু মোটামুটি আমি আগেভাগেই জানতাম। তাও ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য ওর কাছ থেকে গতকাল রাতে এটা জানতে চেয়েছিলাম যে ও আজকের এই স্পেশাল দিনে কী খেতে চায়। তো যাই হোক, যে উত্তরটা ও আমাকে দিয়েছিল সেটা হচ্ছে, লাঞ্চ বক্সের জন্য তুমি আমাকে নুডলস বা পাস্তা বানিয়ে দিয়ে দিও, আর যদি পারো তাহলে একটু বিরিয়ানি আর নয়তো একটু বাটার চিকেন বানিও। আর আমিও জানতাম এবং এক্সপেক্ট করেছিলাম ও এরকমই কিছু একটা বলবে। আসলে আমরা মারা প্রত্যেকেই হয়তো সন্তানদের পছন্দ অপছন্দ, ভালো লাগা না ভালো লাগার ব্যাপারগুলো আগেভাগেই এবং খুব সহজেই বুঝে ফেলতে পারি। তো সেই জন্যেই মানে মেয়ের ডিমান্ডেই আজ ঘরে এই বিরিয়ানি বানানোর প্রস্তুতি চলছে। এমনকি আজ সকালেও আমি কিন্তু ওর কথাতেই ওর লাঞ্চ বক্সটাতে নুডলস বানিয়ে সেটাই প্যাক করে দিয়েছি। বিরিয়ানির চালটা যে জলের মধ্যে আমি বয়েল করব, মানে ওই 70-80% মতো এই বিরিয়ানির চালটা আমি কুক করব। সেটা আমি এই জলে করব। জলটা একটু ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। তো এই জলটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে গরম মশলা, মানে গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়েছি 3টে স্টার আনিস, আর দিয়েছি নুন, ওই 2 চামচ মতোই নুন দিয়েছি, আর দিয়েছি অল্প একটু জয়িত্রী, অল্প একটু জায়ফল, আর সাজিরে অল্প একটু, সেটাও অল্প একটু সাজিরে দিয়েছি। আর তো দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুটা ধনে পাতা কুচিও দিয়েছি। আর চালটা দেওয়ার পর মানে এটা বয়েল হবে, যখন ফুটতে শুরু করবে জলটা তখনই আমি চালটা এর মধ্যে দেব। আর তখন আমি এর মধ্যে একটুখানি তেল দেব, ওই 2-3 চামচ মতো তেল আমি দিয়ে দেবো ঝালটা দেওয়ার পর। আর তার মধ্যে দেব হচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা, মানে মাঝখান দিয়ে চিড়ে দেবো সেটা, কারণ আমার ঘরে খুব একটা ঝাল কেউ খেতে পারে না, মেয়ে তো একদমই ঝাল খেতে পছন্দ করে না, তো সেই কারণে আমি আগে দিইনি। আপনারা চাইলে এই সময় 2-3টে কাঁচা লঙ্কা বা যে যেরকম ঝাল খান মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখন দিইনি। আমি একদম লাস্ট ওই চালটা দেওয়ার পরই আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে অ্যাড করব। আর তার সাথে সাথে অ্যাড করব হচ্ছে ওই 2-3 চামচ মতো তেল, ব্যাস। আর বাকি জলটা ফুটুক, তারপরে আমি চালটা দেবো। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমি যা যা দিয়েছি সেগুলো বোঝা যাচ্ছে, যে স্টার আনিস, অল্প একটু জয়িত্রী আছে, জায়ফল আছে, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, এই আর কি। আর নুনটা দিয়েছি, ওই 2 চামচ মতোই নুনটা দিয়েছি, এই আর কি। তো চলুন, এটা যখন ফুটবে তারপরে আমি চাল অ্যাড করবো। আপাতত এটা এখনও ফোটেনি, টকবক করে ফোটা শুরু হবে তখনই আমি চাল অ্যাড করব। এই যে 15 মিনিট মতো পরে জলটা এদিকে কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে বিরিয়ানির চালটা অ্যাড করে দেব। আজ না একটু বেশি করেই বিরিয়ানিটা বানাবো, সেই জন্যেই আজ অনেকটা মাংস আর প্রায় ওই 8-9 কাপ মতো চাল নিয়েছি। আসলে আজ মেয়ের জন্মদিন তো, তাই আমাদের এই ফ্ল্যাটের পাশেই একটা ফ্যামিলি, মানে এক দাদা বৌদি থাকে আর কি। তো গত 3-4 বছর ধরেই ওনাদের সাথে আমাদের পরিচয়, এবং বেশ ভালোই এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে আমাদের মধ্যে। তো ওনার ঘরে যখনই ভালো মন্দ কিছু রান্না হয় আমাদেরকে পাঠিয়ে দেয়, আবার আমাদের ঘরে যখনই ভালো মন্দ কিছু রান্না হয় তখন আবার আমরা ওনাদের ঘরে গিয়ে দিয়ে আসি। তো ভাবছি আজকেও রান্না শেষে একটুখানি বিরিয়ানি ওনার ঘরে গিয়ে দিয়ে আসবো আর কি। আর এছাড়াও আমার মেয়ে আমাকে আগে থেকেই বলে রেখেছে যে আজ যদি তুমি বিরিয়ানি বানাও তাহলে সেটা তুমি কিন্তু একটু বেশি করে বানাবে, কারণ নেক্সট ডে আমি আমার লাঞ্চ বক্সে বিরিয়ানি নিয়ে যাব এবং সেটা আমি আমার বন্ধুদের সাথে লাঞ্চ টাইমে শেয়ারও করব। সেই জন্যেই আজ আরও এত বেশি করে বিরিয়ানি বানানো হচ্ছে। ওহ, দেখুন আমার অবস্থা। আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। এখন এই মেয়ের কথা বলাতে হঠাৎ করে সে কথাটা মনে পড়ল। স্নান করে বেরিয়ে রোদে বসে যখন আমার চুলটা শোকাচ্ছিলাম তখন আমার মোবাইলে মেয়ের একটা মেসেজ এসেছিল। সেই মেসেজটাতেই লেখা ছিল, মা, যতটা ভয় পাচ্ছিলাম বা যতটা টেনশনে ছিলাম, অঙ্ক পরীক্ষাটা কিন্তু অতটাও খারাপ হয়নি। 2-3টে অ্যান্সার নিয়ে একটু কনফিউশন আছে, কিন্তু বাকি সবকটা প্রশ্নের উত্তরই আমি ঠিকঠাক মতো দিতে পেরেছি। আর তখন ওর সেই মেসেজটা পেয়ে আমিও যেন বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আসলে সন্তানদের পরীক্ষা মানে যেন সেটা একরকম বাবা মায়েরও পরীক্ষা। ওদের পরীক্ষার রেজাল্টটা ভালো হলে ওদের যতটা ভালো লাগে তার দ্বিগুণ বেশি আনন্দ কিন্তু আমাদের বাবা মায়েদেরই হয়। আবার পরীক্ষার রেজাল্টটা খারাপ হলে ওদের যেরকম মন খারাপ হয় আমাদেরও কিন্তু মনটা বেশ একটু খারাপ হয়ে যায়। এই প্যারেন্টহুড জার্নিটার মধ্যে একবার ঢুকে পড়লে জীবনের অধিকাংশ সুখ, দুঃখ, চিন্তাভাবনাগুলো যেন সন্তানদের ঘিরেই চলতে থাকে, তাই না বলুন? আর এমনিতেও দেখবেন এই এক্সাম বা পরীক্ষা নামক ছোট্ট শব্দটা আমাদের জীবনে কিন্তু কখনো একা আসে না। এর সাথে সাথে হাজির হয় আরও ছোট্ট দুটো শব্দ, আর সেই শব্দ দুটো হচ্ছে ভয় এবং চিন্তা। সে যতই ছোট্ট একটা পরীক্ষা হোক না কেন, এই পরীক্ষা নামক শব্দটাই যেন আমাদের প্রত্যেকেরই মাথা এবং মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার করিয়ে দেয়। সব প্রশ্নের উত্তর লিখতে পারবো কি না, যা যা পড়েছি এক্সাম হলে ঢুকে সেই সব কিছু মনে থাকবে কি না, কোশ্চেন টাফ আসবে কি না, যা যা পড়েছি তার মধ্যেই কোশ্চেন পাবো কি না, এরকম হাজারো প্রশ্ন দিয়ে বোনা জালটার মধ্যেই যেন মাথা আর মনটা সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে। তবে জানেন, দেশে যেরকমভাবে আমরা পড়াশোনা করে এসেছি বা পরীক্ষা দিয়ে এসেছি, এখানে মানে এই ক্যানাডাতে কিন্তু শিক্ষা পদ্ধতি বলুন বা পরীক্ষা পদ্ধতি দুটোই আমাদের দেশের থেকে কিন্তু বেশ খানিকটাই আলাদা। আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন যে এখানকার স্কুলগুলো কিন্তু 3টি ভাগে ভাগ করা রয়েছে। একটা হচ্ছে এলিমেন্টারি স্কুল, যেটাতে গ্রেড 4 পর্যন্তই পড়ানো হয়। দ্বিতীয়টা হচ্ছে মিডল স্কুল, যেখানে গ্রেড 5 থেকে গ্রেড 8 পর্যন্ত পড়ানো হয়। এবং তৃতীয়টা হচ্ছে হাই স্কুল, যেখানে গ্রেড 9 থেকে গ্রেড 12 পর্যন্ত পড়ানো হয়। তো এলিমেন্টারি স্কুলগুলোতে এখানে যেটুকু যা পড়াশোনা করানো হয় সেটা কিন্তু মোটামুটি ওই খেলাধুলার ছলে ছলেই করানো হয়। একদমই পড়াশোনার কোনো প্রেশার নেই বলা যেতে পারে। এলিমেন্টারি স্কুলগুলোতে পড়াশোনার থেকে বেশি নজর দেওয়া হয় একটা বাচ্চার চারিত্রিক গঠনের ওপরে। এবার আসি মিডল স্কুলের কথায়। মিডল স্কুলেও কিন্তু গ্রেড 5-6 পর্যন্ত সেরকম একটা পড়াশোনার চাপ থাকে না, কিন্তু হ্যাঁ, গ্রেড 7 থেকে ধীরে ধীরে পড়াশোনার চাপটা একটুখানি বাড়তে শুরু করে। আর পরীক্ষাগুলোতে তো পাস ফেল বলে কোনো ব্যাপারই থাকে না, এমনকি পার্সেন্টেজেও এদের কোনো মার্কস আসে না। সারা বছর ধরেই টুকটাক করে যে ছোট ছোট টেস্টগুলো হতে থাকে তার উপরেই বছর শেষে বাচ্চাদের একটা রেজাল্ট বা রিপোর্ট কার্ড বাড়িতে আসে। তবে হ্যাঁ, গ্রেড 7 থেকে কিন্তু রিপোর্ট কার্ডগুলোতে পার্সেন্টেজে মার্কস আসা শুরু হয়। এবার আসি হাই স্কুলের কথাতে। হাই স্কুলগুলোতে মানে গ্রেড 9 থেকে কিন্তু এখানকার স্কুলগুলোতে পড়াশোনার বেশ চাপ রয়েছে। তবে হ্যাঁ, পুঁথিগত বিদ্যা নয়, যেটা কিনা আমাদের দেশের স্কুলগুলোতে হয়ে থাকে, যে এক একটা সাবজেক্টের জন্য 2-3টে করে বই থাকে এবং সেই বইগুলোকে ভালো করে মুখস্থ করে গিলে ফেলতে হয়।
সেরকম ব্যাপার নয় আর কি। এখানকার স্কুলগুলোতে যেটুকু যা টিচাররা পড়ায় সেটাই এখানকার বাচ্চাদেরকে নিজেদের মাথায় এবং খাতায় ভালো মতো নোট করে নিয়ে আসতে হয় এবং নিজেদেরকেও অনেক কিছু রিসার্চ করে করে বার করতে হয়। আর দেশের মতো এখানকার বাচ্চাদের কিন্তু স্কুলের বাইরে ওই এক একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে টিউশন ক্লাস করানোর বা টিউশন ক্লাসে যাওয়ার কনসেপ্টটা কিন্তু এখানে সেরকমভাবে নেই বলা যেতে পারে। যেটুকু যা পড়াশোনা সেটা মূলত কিন্তু ওই স্কুল ভিত্তিকই। এবার আপনাদেরকে বলি হাই স্কুল মানে এখানকার উচ্চ বিদ্যালয়গুলোতে কিভাবে পড়াশোনা হয় আর কি পদ্ধতিতে পরীক্ষাটা হয়। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এখানকার স্কুলগুলোতে কিন্তু পার ইয়ার বা পার সেশনে বাচ্চারা 10 মাসের ক্লাস করে আর টানা 2 মাসের জন্য কিন্তু এখানে গরমের ছুটি থাকে। আর এই কথাটা কেন আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি। তো যেই এখানকার বাচ্চারা হাই স্কুলে উঠে যায় তখন কিন্তু পুরো একটা বছরের পড়াশোনাকে দুটো সেমিস্টারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ধরুন টোটাল 8টা সাবজেক্ট রয়েছে, তো তার মধ্যে থেকে 4টে সাবজেক্টের পুরো বছরের সিলেবাসটা স্কুল থেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারের মধ্যে পড়িয়ে কমপ্লিট করে দেয় এবং এই 4টে সাবজেক্টের পরীক্ষাও কিন্তু ফার্স্ট সেমিস্টারের মধ্যে হয়ে যায়, যেটা হয় মোটামুটি ওই স্কুল খোলার 5 মাসের মধ্যেই। আর স্কুল ইয়ারের বাকি 5 মাস মানে যেটাকে এখানে বলা হয় সেকেন্ড সেমিস্টার, তো ওই সেকেন্ড সেমিস্টারে কিন্তু বাকি 4টে সাবজেক্ট পড়ানো হয় এবং মোটামুটি ওই 5 মাস পরে মানে বছর শেষে সেই 4টে সাবজেক্টের রেজাল্ট বা রিপোর্ট কার্ড বেরোয়। দেশের মতো এখানকার বাচ্চাদের কিন্তু সারা বছর ধরে ওই 8-9টা সাবজেক্ট নিয়মিত পড়তে হয় না এবং পরীক্ষাটাও কিন্তু দেশের মতো ওরকম 100 মার্কসের হয় না। এখানে সারা বছর ধরেই অল্প কিছু মার্কসের ওপরে পরীক্ষা হতে থাকে আর বছর শেষে বা প্রত্যেকটা সেমিস্টারের শেষে তার উপরেই একটা রিপোর্ট কার্ড তৈরি হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে দেশের মতো এখানে কিন্তু 10th গ্রেডে আলাদা করে কোনো রকম কোনো বোর্ড এক্সামও হয় না। যাই হোক, চলুন পড়াশোনা নিয়ে আপনাদের সাথে অনেকক্ষণ ধরে অনেক কিছু আলাপ আলোচনা করলাম। এখন চলুন আপনাদের সাথে এই বিরিয়ানি নিয়ে একটু আলোচনা করি। যদিও আপনাদের সাথে গল্প আড্ডা দিতে দিতে আমার কিন্তু এদিকে বিরিয়ানি রান্না প্রায় শেষের পথেই বলতে পারেন, কারণ অলরেডি আমি এদিকে কড়াইতে ফয়েল পেপার মুড়িয়েও ফেলেছি। মানে বিরিয়ানিটাকে আমি কিন্তু অলরেডি 15-20 মিনিটের জন্য দমে বসিয়েও দিয়েছি। আর আজ যেহেতু আমি বেশ অনেকটা বিরিয়ানি বানাচ্ছি সেই কারণে না রান্না করতে করতে পরে গিয়ে বুঝতে পেরেছিলাম যে এই একটা কড়াইয়ের মধ্যে এতটা বিরিয়ানি রান্না করা সম্ভব নয়। তাই সাথে সাথেই পরে আরও একটা কড়াই নিয়ে পাশের চুলোটাতে অর্ধেকটা মতো বিরিয়ানি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। যদিও এই বিরিয়ানির রেসিপিটা আমি এতক্ষণ ধরে এই ভিডিওটাতে আপনাদের সাথে অল্প অল্প করে কিছুটা শেয়ার করেছি, তাও চলুন এখন আপনাদেরকে একবার মুখে বলে দিই যে বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কি করেছি। তো বিরিয়ানির আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই সেম কড়াইটাতেই আমি 4 চামচ মতো ঘি অ্যাড করে তার মধ্যে ফাইনলি চপ করে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চপ করে রাখা 3টে মিডিয়াম সাইজের টমেটো আর ছোট ছোট করে কেটে রাখা 3টে কাঁচা লঙ্কা। টমেটোগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আর চিকেনগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে বিরিয়ানির রাইসটা অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছিলাম এবং তার সাথে সাথে কড়াইতে ছড়িয়ে দিয়েছিলাম অল্প একটু বিরিয়ানি মশলা, কেওড়া ওয়াটার আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর হ্যাঁ, ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডিমগুলোও কিন্তু তখনই কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম। আর ব্যাস, তারপর তো আপনারা দেখলেনই যে কড়াই দুটোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে ধিম আঁচে 15-20 মিনিটের জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে 20 মিনিট পরে কড়াই থেকে এখন ফয়েল আর ঢাকনাটা খুলে ফেলেছি আর বিরিয়ানিটা থেকে এই মুহূর্তে কী যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে তার ব্যাখ্যা আমি আপনাদেরকে কোনো একটা বাক্যে বা শব্দে বলে দিতে পারবো না। শুধু এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে আমার পুরো ঘরটা এই মুহূর্তে বিরিয়ানির দারুণ একটা গন্ধে মোমো করছে।
দাঁড়ান, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখেছেন বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে? বিরিয়ানির একটা চালও কিন্তু ভাঙেনি। আর তার সাথে সাথে আমি যে ভয়টা একটু পাচ্ছিলাম যে বিরিয়ানিটা কড়াইয়ের নিচে না লেগে যায় বা নিচের দিকটা না পুড়ে যায়, সেরকম কিছুও কিন্তু হয়নি। একদম ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি হয়েছে। যাক, শান্তি এখন। মেয়ের জন্মদিনের দিন যদি বিরিয়ানিটা ভালো মতো তৈরি না হতো, তাহলে আবার আমার মনের ভেতরটাতে সারাটা দিন ধরে খুঁতখুত করতে থাকতো। ঘড়িতে এখন দুপুর প্রায় ওই 3:30 মতো বাজতে যায়। আজ অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। সেই সকাল 9টার সময় ব্রেকফাস্ট করেছিলাম। যাই, এখন আমি আগে প্লেটে একটুখানি বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়ি। খেয়ে দিয়ে পরে এই সব কিছু গোছাবো, আর রান্নাঘরটাও আজ পরেই পরিষ্কার করব। ঘড়িতে এখন বিকেল ওই 5টা মতো বাজে। মেয়ে ওই 4:30 নাগাদই স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আসার পরই ওকে একটুখানি বিরিয়ানি খেতে দিয়েছিলাম। বিরিয়ানি দেখে তো আজও ভীষণ খুশি। আর আমি এখন এইদিকে ওর স্কুলের ওয়াটার বোতলটা একটু ধুচ্ছি। ওর এই ওয়াটার বোতলটা না, গত বছর আমরা যখন দেশে গেছিলাম ওখান থেকেই নিয়ে এসেছিলাম জানেন। যদিও এই ওয়াটার বোতলটা আমার মা বাবা তাদের নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য গিফট দিয়েছিল, আমি কিনে আনিনি। তবে ওয়াটার বোতলটা বেশ ভালো জানেন তো। সেই যে সকাল 8টার সময় আমার মেয়ে এটাতে হালকা গরম জল ভরে নিয়ে যায়, সেই জল এই বিকেল 4টে-5টা পর্যন্ত বেশ গরম থাকে জানেন। দেশ থেকে আনা এই বোতলটা বেশ কাজে লেগেছে। বোতলটা আমি রোজ ধুই না, ওই 1-2 দিন পর পর এরকমভাবে ভালো করে একটু ধুয়ে দিই। আমার হাজব্যান্ড আবার একটু আগে আমাকে ফোন করেছিল এটা বলার জন্য যে ও নাকি ওর কাজের জায়গা থেকে বেরিয়ে পড়েছে, আর বাড়ি ফেরার পথে ও নাকি মেয়ের জন্য একটা কেকও নিয়ে আসবে। আসলে লাস্ট উইকেন্ডেই আমি আর ওর বাবা ওকে বলেছিলাম যে তুই শনি বা রবিবারের মধ্যে কোনো একদিন কেক কেটে তোর বার্থডেটা সেলিব্রেট করে নে, কিন্তু ও তখন নিজেই সেলিব্রেট করতে রাজি হয়নি। আসলে তখন তো ওর মাথার মধ্যে চলছিল আজকেরই অঙ্ক পরীক্ষাটার টেনশন। সেখানে কি আর মন খুলে আনন্দের সাথে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারতো? সেই জন্য না করে দিয়েছিল আর কি। বলেছিল আজকেই মানে ওর এই জন্মদিনের দিনটাতেই কেক কেটে সেলিব্রেট করবে। সেই জন্যই ওর কথা মতো ওর বাবা আজকেই কাজ থেকে ফেরার পথে মেয়ের জন্য একটা কেক নিয়ে আসছে। তবে মেয়ের জন্মদিন উপলক্ষে বাবার তরফ থেকে স্পেশাল কিছু খাবার কিন্তু অলরেডি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর সেটা কিন্তু গত শনিবার রাতেই হয়ে গেছে। এই যে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু গত শনিবার রাতে ওর বাবা আমাদেরকে যখন ওর জন্মদিন উপলক্ষে খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, সেই মুহূর্তেরই ছোট্ট একটা ভিডিও। মেয়ের পছন্দের খাবারের তালিকাটার মধ্যে যেহেতু বাটার নান, পনির, ধোসা এইসব খাবারগুলোও রয়েছে, তাই সেই দিন ওর বাবা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওর পছন্দের খাবার দাবারগুলোই অর্ডার করেছিল। যদিও সেই দিন আরও কয়েকটা খাবার অর্ডার করা হয়েছিল, যেমন ওই অল্প একটু মাটন কারি, ফ্রাইড রাইস, ছোলে আর মালাই কোফতা। ওপরের এটা খোল,
খোল, আস্তে করে খোল না, রিবনটা খোল। আরে কিছু হবে না, খোল। গত শনিবারে রেস্টুরেন্টে যে ভিডিওটা তুলেছিলাম সেই ভিডিওটার থেকে ফিরে এলাম আবার আজকের ভিডিওটাতে। ঘড়িতে এখন রাত ওই 8টা মতো বাজতে যায়। ওর বাবা এই কেকটা নিয়ে 1 ঘন্টা আগে ঘরে এসে গেছিলো, কিন্তু তখনই সাথে সাথে আর কেকটা কাটা হয়নি। ওর বাবা এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হলো, তারপরে মেয়েকেও আমি বললাম যা কেকটা কাটার আগে একটু সেজে গুজে আয়। যদিও ও খুব একটা সাজগোজ করতে পছন্দ করে না, জোর করেই রীতিমতো ওকে একটু সাজগোজ করাই। তাও ওই একটু কাজল আর হালকা করে একটু লিপস্টিক, এর থেকে বেশি ওকে আর সাজানো যায় না। আর এখনও যে কুর্তিটা পরে রয়েছে, এই কুর্তিটা আমরা গত বছর যখন দেশে গেছিলাম তখন দেশ থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম। আলমারির মধ্যে একদম নতুন অবস্থাতেই পড়েছিল। যদিও দেশ থেকে আনা ওর আর আমার বেশ অনেক কটা জামাকাপড়ই এখনও নতুন অবস্থাতেই পড়ে রয়েছে। আসলে এখানে তো সেরকমভাবে শাড়ি, চুড়িদার, কুর্তি পরার সুযোগ হয় না, তাই দেশ থেকে ব্যাগ ভরে আনা এই সমস্ত এথনিক ওয়্যারগুলো বেশিরভাগটা সময় ব্যাগ নয়তো আলমারির মধ্যেই পড়ে থাকে। আর হ্যাঁ, আমাদের আজকের এই আনন্দের দিনে আজ আমি আমার মেয়ের জন্য আপনাদের সবার কাছে আশীর্বাদ প্রার্থী। ওর জীবনের এই বিশেষ দিনে ওকে আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন, অনেক অনেক আশীর্বাদ করবেন। ও যেন ওর জীবনে অনেক বড় হতে পারে, একজন বড় মনের মানুষ হতে পারে। আজকাল চারপাশে যেসব ঘটনাগুলো ঘটতে দেখছি বা চোখে পড়ছে, তাতে মাঝে মধ্যে আমার একটা কথা মনে হয় জানেন তো, বর্তমান যুগে একটা মানুষের বা একটা বাচ্চার শুধু পুঁথিগত বিদ্যাটাই যথেষ্ট নয়। পুঁথিগত বিদ্যা হয়তো এক সময় আপনাকে পেশাগত দিক থেকে বা আর্থিক দিক থেকে উন্নতির চরম শিখরে পৌঁছতে সাহায্য করবে, কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন সেটা কিন্তু আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার কাজই প্রমাণ করে দেবে। আর তার জন্য পুঁথিগত বিদ্যার বাইরেও একটা বাচ্চাকে ছোট থেকে অনেক কিছু শিক্ষা দিতে হয়। একটা বাচ্চাকে পুঁথিগত বিদ্যার বাইরেও আমি কি শেখাচ্ছি, কি বোঝাচ্ছি, তার সামনে একজন মা বা বাবা হিসেবে আমরা কেমন কি কাজ করছি, সেই সব কিছুর সাথে নিয়েই কিন্তু সেই বাচ্চাটা বড় হয়ে কেমন মানুষ হবে সেটা বেশ কিছুটা নির্ভর করে। বাবা মা পড়াশোনায় খারাপ ছিল মানেই যে বাচ্চাটাও পড়াশোনায় খারাপ হবে এমন কিন্তু নয়। কিন্তু একজন বাবা মা ঘরে বাইরে কেমনভাবে চলাফেরা করছে, সবার সাথে কেমনভাবে ব্যবহার করছে, সেই সব দেখে কিন্তু অনেক কিছু শেখে। বলতে পারেন তাদের মেন্টাল গ্রোথটা কিন্তু সেই সব কিছু দেখেই হতে থাকে। তাই আজকের এই বিশেষ দিনে আপনারা শুধু আমার মেয়েকে নয়, আমাকেও আশীর্বাদ করবেন, আমি যেন আমার মেয়েটাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। শুধু পড়াশোনার দিক থেকে নয়, একজন ভালো মানুষ হতে গেলে যা যা শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাগুলো আমি যেন ওকে দিতে পারি। যাই হোক, চলুন, আজকের এই ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর মেয়েরও এদিকে ওর বার্থডে কেকটা কাটা হয়ে গেছে। এতক্ষণ ধরে আপনাদের সাথে গল্প আড্ডা দিলাম, যাই এখন মেয়ে আর হাজব্যান্ডের সাথে বসে একটু গল্প আড্ডা দিই। আর তাই আমি আমার এই ক্যামেরাটাকে আজকের জন্য এখানেই অফ করছি, মানে আজকের এই ব্লগটা আমি আজকের জন্য এইটুকুই রাখলাম। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and keep making lots of wonderful memories. Bye bye.